জুলাই সনদে স্বাক্ষর করেনি এনসিপি, সংশয় কাটল না তৈরি হলো নতুন সংকট? সনদ স্বাক্ষর নিয়ে উঠছে নানা প্রশ্ন। শিক্ষকদের আন্দোলন নিয়ে বিবৃতি, শিক্ষকদের ন্যায্য দাবির সাথে নীতিগতভাবে একমত পোষণ বিএনপির। রফতানি রেমিটেন্সে উচ্চ প্রবৃদ্ধি, শেয়ার বাজারে ঢালাও দরপতনে বাজার মূলধন কমল 18 কোটি টাকা। পাকিস্তানি বিমান বাহিনীর অভিযানে কান্দাহারে নিহত 40, যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি পাকিস্তান আফগানিস্তান। এবং বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, অঙ্কনের অভিষেক, পরাজয়ের বৃত্ত ভাঙার লক্ষ্য দুই দলের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর 3টার সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। বিভিন্ন রাজনৈতিক দলের স্বাক্ষরের মধ্য দিয়ে শুক্রবার বিকেলে চূড়ান্ত হলো বহু প্রতীক্ষিত জুলাই জাতীয় সনদ। বিএনপি, জামায়াত ইসলামী সহ অন্য দলগুলো এটিকে ঐতিহাসিক অর্জন হিসেবে ঘোষণা করেছে। তবে জাতীয় নাগরিক পার্টি এবং কয়েকটি বাম ঘরানার দল অংশ না নেয় এই স্বাক্ষর অনুষ্ঠানের প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক উত্তেজনার জন্ম নিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও বিক্ষুব্ধদের সংঘর্ষ, পঞ্চম দফা সংশোধনের ঘোষণা, সব মিলিয়ে প্রশ্ন উঠেছে, জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে রাজনীতিতে নতুন সংশয় দূর হয়েছে নাকি নতুন সংকটের সূচনা ঘটেছে? বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। কিছু রাজনৈতিক দল জাতীয় ঐক্যমতের নামে জনগণের সাথে প্রতারণা করে একটি কাগজে সাইন করছে। জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এই সনদকে ঐতিহাসিক অর্জন বলে মন্তব্য করেছেন তারা। শুক্রবার বিকেল 5টা 5 দিকে শুরু হয় জুলাই জাতীয় সনদে স্বাক্ষর পর্ব। শুরুতেই রাজনৈতিক দলের পক্ষ থেকে 2 জন করে প্রতিনিধি সনদে সই করেন। পরে স্বাক্ষর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও ঐক্যমত্য কমিশনের সদস্যরা। যদিও জাতীয় নাগরিক পার্টি এবং বাম ঘরানার 4টি রাজনৈতিক দল এই আয়োজনে অংশ না নেয়ায় বিষয়টি নানা আলোচনার জন্ম দিয়েছে। এই অভ্যুত্থানে বিপ্লবের একজন প্রধান কারিগর এই এনসিপি অনুপস্থিত থাকাতে কিছুটা ছন্দপতন ঘটেছে। আজকে তাদের অনুপস্থিতিটা আমাদেরকে বেশ পীড়া দিচ্ছে। জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানকে জাতীয় ঐক্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ হোসেন। জুলাই সনদ নামে একটা সনদে কিছু রাজনৈতিক দল একত্র হয়ে স্বাক্ষর করবে এবং এর নাম দাদা দিতে চায় জাতীয় ঐক্য। আমরা মনে করি এটা কোনো জাতীয় ঐক্য নয়। জাতীয় ঐক্য হচ্ছে এখানে যেখানে ছাত্র, শ্রমিক এবং নানান পেশাজীবীর মানুষ একত্রিত হয়েছে। দলের নেতারা বলছেন 3 দফা দাবি বাস্তবায়নে শেষ পর্যন্ত ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চান তারা। তবে দাবি আদায় না হলে জনগণকে সাথে নিয়ে রাজনৈতিক কর্মসূচি পালনের কথাও বলছেন এনসিপি নেতারা। যদিও এ বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলেও এর আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন আছে জামায়াতে ইসলামীর। দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলছেন, প্রধান উপদেষ্টার প্রতি আস্থা রেখে জুলাই সনদে সই করেছেন তারা। সনদ বাস্তবায়নে কোনো ধরনের বিলম্ব জাতির সঙ্গে গাদ্দারি হবে বলে মন্তব্য করেন নায়েবে আমির। এদিকে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরুর আগে শুক্রবার দুপুরে আইনশৃঙ্খলা বাহিনী ও জুলাই যোদ্ধা পরিচয়ে বিক্ষুব্ধদের সঙ্গে সংঘাত সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়ায় জাতীয় সংসদ ভবন এলাকায়। এ সময় দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ ও গাড়ি ভাঙচুর ঘটনায় আহত হন বেশ কয়েকজন। জানিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনা। এই সনদে তো বরেরা উপস্থিত নাই, এই সনদের বর জুলাই যোদ্ধারা। আজকের এই সনদের প্রধান মেহমান, প্রধান বর হচ্ছে আমার শহীদ পরিবারের পিতামাতারা। তারা কোথায়? বিক্ষোভের মুখে শুক্রবার দুপুরে জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামার 5ম দফা সংশোধনের ঘোষণা দেয় জাতীয় ঐক্যমত্য কমিশন। এ সময়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে জুলাই যোদ্ধাদের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ।
সব মিলিয়ে এখন প্রশ্ন উঠেছে, জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে কি সংশয় কেটেছে, নাকি নতুন কোনো রাজনৈতিক সংকট তৈরি হতে যাচ্ছে? মামদুহা রাইসা, জাগো নিউজ। দর্শক, জুলাই সনদ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের স্টাফ রিপোর্টার নাহিদ সাব্বির। নাহিদ, আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আলোচনায়। আপনাকে ধন্যবাদ। দুঃখিত নাহিদ, শুরুতেই আপনার কাছে জানতে চাইবো যে গতকালকে জুলাই সনদ স্বাক্ষর হলো, এটি কি আসলে সংশয় কাটালো না নতুন কোনো সংকটের তৈরি করলো? জি, আপনাকে ধন্যবাদ। আপনি খুব একটি প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন যে আসলে সংশয় কাটলো নাকি নতুন সংশয় ঘনীভূত হলো। আমরা আসলে গতকালকে কিন্তু বেশ কয়েকটি ঘটনাক্রম দেখেছি এবং জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যেখানে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে, এই সংসদ ভবনের বাইরে দক্ষিণ প্লাজায় কিন্তু আমি সকাল থেকে ছিলাম, কিন্তু আমি বাস্তবে অনেক কিছু দেখার সুযোগ হয়েছে গতকালকের ঘটনাক্রমগুলো। আসলে সংশয় কাটলো নাকি ঘনীভূত হচ্ছে বা সংশয় অন্য কোনো দিকে যাচ্ছে, এটি বলা খুব কঠিন। এই কারণে প্রথমে বলে রাখি যে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আসলে ভবিষ্যৎবাণী করাটা খুব টাফ এবং এটা আসলে করা যায় না। আপনি ধারণা করতে পারেন যে রাজনৈতিক সিচুয়েশন সামনে এদিকে যেতে পারে বা অন্যদিকে যেতে পারে, কিন্তু এক্স্যাক্টলি আসলে কি ঘটবে সেটা সময় বলে দেবে। গতকালকের যেই আপনার জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে, আপনি জানেন যে মোট 25টি রাজনৈতিক দল এই সনদে স্বাক্ষর করেছে কিন্তু, এবং অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে যে ঐক্যমত্য কমিশনের যে দফায় দফায় বৈঠক, কয়েক দফা বৈঠক, জাতীয় সংসদ ভবনে এলইডি ভবনে বৈঠক হয়েছে, তারপরে ফরেন সার্ভিস একাডেমিতে একাধিক বৈঠক হয়েছে সব রাজনৈতিক দলগুলোর সাথে, বিভিন্ন পয়েন্ট ধরে ধরে আলোচনা করা হয়েছে, বিচার বিশ্লেষণ করা হয়েছে, প্রত্যেকের যুক্তি তর্ক উপস্থাপন শুনেছে ঐক্যমত্য কমিশন, এবং তার পরবর্তীতে আসলে একটা চার্ট করা হয়েছে যে বাংলাদেশের সংবিধানের কোন কোন ধারায় বা কোন কোন জায়গাগুলোতে আমরা চেঞ্জ আনতে পারি। রাজনৈতিক দলগুলো একটা ঐক্যমত্যের জায়গায় পৌঁছেছে এবং অনেক দল কিছু নোট অফ ডিসেন্ট দিয়েছে যে একমত নয় এই পয়েন্টগুলোর সাথে বা এই আইন, নতুন করে আইনগুলো বা যে আইনের ধারা যে পরিবর্তন হচ্ছে তার সাথে সংশোধনী, এটা তো পরের বিষয়। এবং আমি বলছি ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্তগুলোর কথা। তো অনেকে নোট অফ ডিসেন্ট দিয়েছে। সবকিছু মিলাই এই জুলাই সনদটা গতকালকে যে স্বাক্ষরিত হলো, এতে মোট 25টি রাজনৈতিক দল স্বাক্ষর করেছে এই সনদে, কিন্তু আমরা দেখেছি ঐক্যমত্য কমিশনের বৈঠকে মোট 30টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল এবং 5টি দল কিন্তু গতকালকে সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় আসেনি এবং এই জুলাই সনদে কিন্তু স্বাক্ষর করেনি। তার মধ্যে একটি হলো এনসিপি, যে জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি আছে সিপিবি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ, মার্ক্সবাদী এবং বাংলাদেশ জাসদ। এই 5টি দল আসলে আপনার জুলাই সনদে স্বাক্ষর করেনি। এর মধ্যে যে 4টি যে বাম রাজনৈতিক দল রয়েছে, বাম ঘরানার রাজনৈতিক দল, তারা যে অভিযোগটি করেছে মূলত এই জুলাই সনদে স্বাক্ষর না করার পিছনে তাদের যে যুক্তি, তারা বলছে যে এই জুলাই সনদে আসলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বা বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে ইতিহাস বা মুক্তিযুদ্ধের যে চ্যাপ্টারটা, এটি আসলে সঠিকভাবে আনা হয়নি বা মুক্তিযুদ্ধের বিষয়টি আসলে জুলাই সনদে অন্তর্ভুক্ত করা হয়নি সেভাবে, যার কারণে তার এই সনদ তৈরি থেকে আসলে বয়কট করেছেন এবং এই সনদে তারা স্বাক্ষর করেননি। এবং আরেকটি যেটি রাজনৈতিক দল, যেটি সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে এখন, যে এনসিপি কেন আসলে জুলাই সনদে স্বাক্ষর করেনি, তারা আসলে কয়েকটি যুক্তি দেখিয়েছে। আমি যদি আপনাকে একদম কোট আনকোট বলতে চাই, যে আপনার গত সংবাদ সম্মেলন, এনসিপি একটি সংবাদ সম্মেলন করেছিল, সেই সংবাদ সম্মেলনে তারা 3 দফা দাবি জানিয়েছিল মোট। সেই 3 দফা দাবির মধ্যে আপনার যেই 3 নাম্বার যে দাবিটি, সেই দাবিটি আমি আপনাকে একদম কোট আনকোট পড়ে শোনাচ্ছি। গণভোটের মাধ্যমে জনগণ যদি জুলাই সনদে রায় দেয়, তবে নোট অফ ডিসেন্ট এর কোনো কার্যকারিতা থাকবে না। গণভোটের রায় অনুযায়ী আগামী নির্বাচিত সংসদ তাদের উপর প্রদত্ত কনস্টিটিউট পাওয়ার বলে সংবিধান সংস্কার হবে। সংস্কারকৃত সংবিধানের নাম হবে বাংলাদেশ সংবিধান 2026, অর্থাৎ এনসিপি যে দাবিটা আগে থেকে করে আসছে। আপনি বলতে পারেন যে এনসিপি কেন স্বাক্ষর করছে না? এনসিপি তো এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সাথে যারা জড়িত তারাই তো এনসিপি গঠন করেছে, বিপ্লবীরা, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল এবং উপদেষ্টা ছিল নাহিদ ইসলাম, সে পদত্যাগ করে এসে এনসিপি গঠন করেছে। তাদের এই দাবিটি হলো যে জুলাই সনদের আইনি ভিত্তি রচনা করা, এবং জুলাই সনদে এনসিপি যেটা বলছে, এবং আজকেও সংবাদ সম্মেলনে তারা বলেছে যে এই সনদটা একটা আইনি ভিত্তি থাকতে হবে, নাহলে এটা শুধুমাত্র একটি খসড়া বা একটি পেপার হবে যেটাতে সবাই সে সিগনেচার করেছে। এটার আইনি ভিত্তি না হলে জনগণের সাথে প্রতারণা করা হবে, এবং তারা চাচ্ছে যে নতুন একটা সংবিধান এবং গণভোট, যে জুলাই সনদ কি নিয়ে একটা গণভোটের আয়োজন করতে, যে এই আমরা এই যে ধারাগুলো আমরা পরিবর্তন করলাম বা নতুন আইনগুলো তৈরি করলাম, এইগুলো যেন খুব দ্রুত বাস্তবায়ন হয় এবং এর জন্য জনগণ হ্যাঁ অথবা না ভোট দিবে। যদি হ্যাঁ ভোট বেশি যুক্ত হয় বা জনগণ যদি এটার পক্ষে রায় দেয়, সেক্ষেত্রে 72-এর সংবিধানকে বাদ দিয়ে বাংলাদেশে নতুন করে সংবিধান 2026 বা তারা যেটা বলছে আর কি, নতুন সংবিধান প্রণয়ন করার জন্য। তো এটি একটি বিষয়, এবং এনসিপি যে বার্তাটি দিয়েছে, তারা বলছে যে তারা জনগণকে সাথে নিয়ে
একদিকে রাজপথে আন্দোলনের কথা তারা বলছে এবং তারা বলছে যে ঐক্যমত্য কমিশনের মেয়াদ যেহেতু বাড়ানো হয়েছে সেজন্য তারা ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনাটা চালিয়ে যাবেন এবং তাদের দাবিগুলো যদি মেনে নেওয়া হয় তাহলে তারা হয়তো পরবর্তী জুলাই সনদে স্বাক্ষরিত করতে পারবেন। সে তো আসলে আলোচনা কোন দিকে গড়াবে, কতদিন ধরে আলোচনা করবেন, সংকট ঘনীভূত নাকি আসলে সংকট আরো বাড়তেছে বা সংকটের সমাধান হলো কিনা এটি বলা আসলে কঠিন। এবং আপনি যেমনটি বলছিলেন যে জাতীয় নাগরিক পার্টি সাইন করেনি এবং সাথে বাম ঘরানার 4টি দল সাইন করেনি, এটা আসলে এদের পিছনে কি রাজনৈতিক কোনো পরিকল্পনা আছে, কোনো কৌশল আছে নাকি? এবং আরেকটু জানতে চাইবো যে এটা আসলে রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে এই যে তারা সাইন করলো না? দেখেন আপনি 30টি দল যেহেতু ঐক্যমত্য কমিশনের বৈঠকে অংশ নিয়েছিল, এই 30টি দলের মধ্যে 25টি দলই কিন্তু আপনার এই জুলাই সনদে স্বাক্ষর করেছে, বিএনপি, জামাত সহ এবি পার্টি, গণ অধিকার পরিষদ এবং অন্যান্য দল। এখন প্রশ্ন যেটি উঠছে যে 5টি দল করেনি, সংখ্যাটা খুবই কম, কিন্তু এখানে এটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এই কারণেই মূলত, বা মানুষ বা সরকার বা সবাই গুরুত্বের সঙ্গে এই কারণে দেখছে যে এনসিপির বিষয়টি সামনে এসেছে। এনসিপি এই জন্য সামনে এসেছে যে গণ অভ্যুত্থানের যে যারা নেতৃত্ব দিয়েছে, সম্মুখ সারির নেতৃত্ব দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে সংগঠন, সেই সংগঠনের নেতৃত্বরাই কিন্তু পরবর্তীতে এনসিপি গঠন করে। যেই কারণে তারা গণ অভ্যুত্থানের একটা বড় স্টেক হোল্ডার তাদেরকে বলা হয় এবং তারা সেটিও, এবং তারা যেহেতু এটাতে স্বাক্ষর করেনি এই জন্য এই বিষয়টাকে একটু বড় করে দেখা হচ্ছে। কিন্তু তারা যেহেতু বলেছে যে আলোচনার সুযোগ আছে, তারা আসলে ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনা করতে চান, তো সেইভাবে যদি আলোচনা করে তাদের যে দাবিগুলো 3 দফা যে দাবি তারা জানিয়েছে সেই দাবিগুলো যদি তারা বাস্তবায়ন করতে পারে বা ঐক্যমত্য কমিশন যদি সেটি করতে পারে, সেটি আসলে তারা করতে পারে। এবং আমি 3 নম্বর দাবিটা আপনাদেরকে বলেছি, এবং 1 নম্বর দাবিতে তারা যেটি বলেছে যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ টেক্সট এবং গণভোটের প্রশ্নটি চূড়ান্ত করে আগেই জনগণের কাছে প্রকাশ করতে হবে। মানে গণভোটের নিশ্চয়তা তারা আগে চাচ্ছে যে জাতীয় নির্বাচনের আগে একটি গণভোটের আয়োজন হোক। 2 নম্বর বলছে যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ হিসেবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জারি করবেন। মানে এটি জনগণের অভিপ্রায়, মানে সরকারের প্রয়োজনে বা রাজনীতিবিদদের প্রয়োজনে জুলাই সনদটা প্রণয়ন হচ্ছে না বা এটা স্বাক্ষরিত হচ্ছে না, এই জুলাই সনদটা স্বাক্ষরিত হচ্ছে জনগণের অভিপ্রায়, অর্থাৎ জনগণের আকাঙ্ক্ষা থেকে এটা প্রণয়ন করা হচ্ছে। সেই একটি দাবি তারা করেছেন যে এটি ধারায় উল্লেখ থাকতে হবে। এখন আসলে এনসিপি যেহেতু গতকালকের প্রোগ্রামে আপনি দেখেছেন যে জুলাই সনদ স্বাক্ষরিত অনুষ্ঠানে, এবং জামাত যে দাবিটুকু করেছে, জামাত বলেছে যে এটি খুব দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং বলেছে যে যদি এই জুলাই সনদের যে বিষয়গুলো যদি দ্রুত বাস্তবায়ন করা না হয় তাহলে জনগণের সাথে গাদ্দারি করা হবে। 1 নম্বর। 2 নম্বর বলি যে বিএনপি যে নেতারা অংশগ্রহণ করেছিল, বিএনপি নেতারা আসলে বলেছেন যে এনসিপি যে এই জুলাই সনদ স্বাক্ষরিত অংশগ্রহণ করে নাই, তারা বলছে যে এটি আসলে তাদের রাজনীতির একটা ভুল বা তারা এটি ভুল করেছে। অর্থাৎ আবার বিএনপি নেতা সালাউদ্দিন, যিনি এই ঐক্যমত্য কমিশনের বৈঠকে প্রতিদিনই প্রায় উপস্থিত ছিলেন এবং তিনি আসলে এই কোন বিষয়গুলোতে ধারা বিএনপির নোট অফ ডিসেন্ট দিবে বা কোনটা ঐক্যমত্য পোষণ করবে এই বিষয়গুলোতে তিনি আলোচনা করেছেন। তিনি বলেছেন যে এই এনসিপি যে জুলাই সনদে স্বাক্ষর করেনি বা কয়েকটি দল যে করেনি, এর জন্য জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। তো আসলেই প্রভাব পড়বে কিনা বা এনসিপি ঐক্যমত্য কমিশনের সাথে আবার দফায় দফায় বৈঠক করে তাদের যে দাবি বা ঐক্যমত্য কমিশন যেটি স্বাক্ষর করেছে সেখান থেকে আবার নতুন করে কিছু করার সুযোগ আছে বলে আমার মনে হয় না, যেহেতু 25টা রাজনৈতিক দল অলরেডি স্বাক্ষর করেছে। তো এনসিপি তাদের দাবি কিভাবে আদায় করতে পারবে সেটি একটা প্রশ্ন, বা এই দাবির প্রেক্ষিতে তারা আসলে জনগণকে, তারা যেটি বলছে যে রাজপথে নামবে বা আন্দোলন করবে, জনগণকে সাথে নিয়ে আসলে কিভাবে তারা এই পরিস্থিতি উদ্ভব ঘটাবে বা রাজনীতিতে নতুনত্ব কোনো কিছু আনতে পারবে কিনা বা পরিবর্তন আনতে পারবে কিনা সেটি আসলে দেখার বিষয়। এখনই কিছু বলা যাবে না এই বিষয়ে। একদমই তাই। এবং সাব্বির, আপনি জানেন যে আজ দুপুরে কিন্তু আপনাদের এনসিপির দক্ষিণাঞ্চলের যে মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উনি কিন্তু একটা পোস্ট দিয়েছেন এবং পোস্টে ওনার যেটা ছিল, তিনি লিখেছেন যে রক্ত দিতে হলে আমরা আগে থাকি কিন্তু ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যায় না। এই যে আক্ষেপের জায়গাটা, এর দায় কি অন্তর্বর্তী সরকার নেবে এবং এটি আসলে তারা কিভাবে জাস্টিফাই করবে বলে আপনি মনে করেন? জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেটি বলছিলেন যে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ একটি ফেসবুক পোস্ট দিয়েছেন, আপনি খেয়াল করবেন এই ফেসবুক পোস্টে তিনি একটি ছবি যুক্ত করেছেন কিন্তু, এবং 2টি ছবি আসলে একসাথে করে এই ফেসবুক পোস্টে তিনি দিয়েছেন। তার ক্যাপশনে আপনি যে কথাটি বললেন এটি তিনি লিখেছেন, এবং ছবিটি এরকম যে 5 আগস্টের পরে 2024 সালের আওয়ামী লীগ সরকারের পতনের পরে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের বাইরে ছিলেন। উনি যখন দেশে ফিরেন, বিমানবন্দরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা ছিলেন তারা কিন্তু তাকে রিসিভ করার জন্য গিয়েছিলেন, স্বাগত জানাতে গিয়েছিলেন। তারই একটা ছবি যে ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলছেন এবং তার চারপাশে সবাই কিন্তু সমন্বয়ক, এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই কিন্তু যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিল, গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তারা ছিলেন।
আরেক পরের যে ছবিটি তিনি প্রচার করেছেন গতকালকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে জুলাই সনদ স্বাক্ষরিত হলো সেই সংসদের মানে সেই স্বাক্ষর অনুষ্ঠানের একটি ছবি তিনি পোস্ট করেছেন এবং সেখানে দেখা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস রয়েছেন প্রধান উপদেষ্টা এবং রাজনৈতিক দলের নেতারা রয়েছেন। তিনি আসলে হাসনাত আব্দুল এটি বোঝাতে চেয়েছেন যে বা এটি তিনি উল্লেখ করেছেন যে রক্ত যখন দেওয়া লাগে কোনো আন্দোলনে বা যখন রক্ত দিতে হয় তখন তারাই দেয় বা ছাত্ররা দেয় বা সাধারণ মানুষজনই দেয়, কিন্তু ক্ষমতার প্রশ্নে রাজনৈতিক দলের নেতারা এসে হাজির হয়। তো এই দুইটা ছবির কম্পাইল তিনি করে এই কথাটি লিখেছেন। এবং আমি আপনাকে আরেকটি বিষয়ের সাথে যুক্ত করতে চাই, গতকালকে যে জুলাই জাতীয় সনদ 2025 যে স্বাক্ষরিত হলো তার 5 ধারা যদি আমি আপনাকে কোট আনকোট একটু পড়ে শোনাতে চাই, যে সেখানে বলা আছে যে 5 নম্বর পয়েন্টে বলা আছে গণ অভ্যুত্থান পূর্ব 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকালে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারগুলোকে যথোপযুক্ত সহায়তা প্রদান এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করব। এটি কিন্তু 5 নম্বর ধারা এবং যেটি নিয়ে আসলে আন্দোলন হচ্ছিল বা হচ্ছিল। এই ধারাতেও আসলে অনেকে সমস্যা দেখছেন এই কারণে আমি এনসিপির অনেক নেতার ফেসবুক পোস্ট দেখলাম, অনেকে আসলে ফেসবুকে বলেছেন এইখানে একটা লাইন দেখবেন 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকালে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার। এখন আপনি তো সাধারণ ছাত্র জনতা যেভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে পুলিশের গুলিতে বা আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে, পুলিশ হত্যার ঘটনাও কিন্তু ঘটেছে। এবং তারা বলছে যে এই ধারার মাধ্যমে পুলিশ হত্যার বিচারের দাবিতে আবার এক পক্ষ মাঠে নামবে অদূর ভবিষ্যতে বা তাদেরকে মামলার আসামি করা হবে এই ধারার কারণে। এটি নিয়েও কিন্তু আসলে আলোচনা সমালোচনা হচ্ছে। এই জন্য আপনাকে আমি কোট আনকোট একদম পড়ে শোনালাম যে এই ধারাটির কারণে অনেকে সংশয় প্রকাশ করছেন, যেহেতু যদি গণ অভ্যুত্থানের সকল হত্যাকাণ্ডের বিচার অর্থাৎ পুলিশ হত্যাকাণ্ড, আইনশৃঙ্খলা বাহিনীর বেশ অনেকে মারা গেছেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ওই সময় আন্দোলন চলাকালীন সময়ে, তো তাদের হত্যাকাণ্ডের বিষয়গুলোকে সামনে এনে যদি ওই সময় আবার বিচারের মুখোমুখি করা হয় আন্দোলনকারীদের, তারা এই বিষয়টি সামনে এনে আসলে কিন্তু তারা বিভিন্ন ধরনের কথা বলছেন, বিভিন্ন জায়গায় কথা বলছেন। আপনি যেমনটি বলছিলেন যে বিএনপি নেতা সালাউদ্দিন কিন্তু সনদের স্বাক্ষর না করাটা নিয়ে কথা বলেছে এবং এই যে সনদের স্বাক্ষর না করা নির্বাচনের প্রভাব ফেলবে না এটা কিন্তু বলেছেন বিএনপির এই সালাউদ্দিন। তাহলে আসলেই কি আপনার মনে হয় প্রভাব ফেলবে না এবং এটার সমাধানে কি রাজপথে আদৌ নামতে পারে এনসিপি? ওনারা কিন্তু অলরেডি বলেছে যে আমরা আলোচনা করব, যদি সমাধান না হয় তাহলে আমরা আবার রাজপথে নামবো। তো এটা নিয়ে আসলে আপনার কি বক্তব্য? যে আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যে আসলে রাজপথে নামবে কিনা। এই রাজপথে নামা না নামার বিষয়টা কিন্তু অনেক আগে থেকে চলে আসতেছে। আমি যদি আপনাকে একটু বলতে চাই যে এই এনসিপি গঠনের পর থেকে তারা মূলত যে দাবিটা করছে যে আওয়ামী লীগের বিচার, অর্থাৎ এই 24শে গণ অভ্যুত্থানে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে এই হত্যাকাণ্ডের জন্য দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। তারপরে হলো যে আপনার আরেকটি দাবি করছে তারা যে গণপরিষদ নির্বাচন দিতে হবে। গণপরিষদ নির্বাচন এই জন্য দিতে হবে, এই বিষয়ে আমি এর আগেও একবার আলোচনা করেছিলাম যে গণপরিষদ নির্বাচন দিতে হবে সংবিধান পরিবর্তনের জন্য, যেটি তাদের 3 নাম্বার যে 3 দফা দাবি সে দাবির মধ্যে তারা বলেছেন যে তারা সংবিধানের পরিবর্তন চান। বাংলাদেশ সংবিধান 2026 নতুন করে 72 সংবিধানকে বাদ দিয়ে নতুন করে সংবিধান আনতে চান। তো এই আওয়ামী লীগের বিচার, গণপরিষদ নির্বাচন এই দাবিটা তারা মূলত করেছেন এবং এই গণপরিষদ নির্বাচনের বিষয় বা গণভোটের বিষয়টা কিন্তু এই পরবর্তীতে তারা এই জুলাই সনদকে কেন্দ্র করে যে বুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে এইখানে এই দাবির মধ্যেও তারা এনেছেন যে বাংলাদেশের সংবিধান 2026 নতুন সংস্কারকৃত যে সংবিধানের নাম হবে। এখন এই আলোচনাটা আমি একটু আগেও করলাম, সেটি হলো যে এনসিপি সহ অন্যান্য মোট 5টি দল, 4টি বাম দল এই জুলাই সনদে স্বাক্ষর করেনি। তো এনসিপির দাবি একটা এই গণভোট প্রশ্নে বা সংবিধান সংস্কারের প্রশ্নে এই বিষয়টা, এই জন্য তারা জুলাই সনদে স্বাক্ষর করেনি। বাকি যে 4 দল আছে বাম দল তারাও কিন্তু জুলাই সনদে স্বাক্ষর করে, তারাও কিন্তু অন্য একটা কারণ হিসাবে তারা এখানে উল্লেখ করেছেন যে তারা বলছেন যে স্বাধীনতা সংগ্রাম বা মুক্তিযুদ্ধকে সঠিক মূল্যায়ন করা হয়নি, যার কারণে তারা জুলাই সনদে স্বাক্ষর করে। এখানেও কিন্তু আপনার 2 ভাগ হয়ে গেছে, এনসিপি একদিকে বাকি বাম দলগুলো আরেকদিকে। এখন বিএনপি জামাত সবাই কিন্তু আসলে এই জুলাই সনদে স্বাক্ষর করেছে এবং আপনি জানেন যে পিআর নিয়ে কয়েকদিন ধরে আলোচনা হচ্ছিল যে নির্বাচনটা পিআর পদ্ধতিতে হবে কি হবে না। বিএনপি বলছে যে পিআর মানি না, পিআর এর ভিত্তিতে কোনো নির্বাচন হবে না। জামাত বলছে যে এই জুলাই সনদ স্বাক্ষরের আগের দিনও বলছে যে পিআর পদ্ধতির বাস্তবায়ন ছাড়া জামাত জুলাই সনদে স্বাক্ষর করবে না, পরদিনই কিন্তু আসলে স্বাক্ষর করলো।
এখন আসলে রাজনৈতিক পরিস্থিতি বা রাজনৈতিক যে বিভিন্ন সিচুয়েশন এগুলো তো ক্ষণে ক্ষণে চেঞ্জ হয়। সকালে রাজনৈতিক পরিবেশ আপনি এক ধরনের দেখবেন, বিকালে বা রাতে আরেক ধরনের দেখবেন। তো জামাত, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল সবাই কিন্তু জুলাই সনদে স্বাক্ষর করলো, শেষমেশে এনসিপি কিন্তু করলো না। এখন বাকি সবাইকে বাদ দিয়ে এনসিপি আসলে জনগণকে স্বাধীনে তারা যেটি বলছে যে আন্দোলন করবে বা লড়াই সংগ্রাম করবে, রাজপথে নামবে, সেই রাজপথে নেমে আসলে জুলাই তাদের যে দাবি যে গণভোট বা গণপরিষদ নির্বাচন, সেটির বাস্তবায়ন আসলে কতটা করতে পারবে তারা এটি সময় বলে দিবে। কারণ রাজনীতি নিয়ে তো ভবিষ্যৎবাণী করা যায় না, বা কি হবে আসলে নির্বাচন আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন, এবং বিএনপির একাধিক নেতা কিন্তু এখনো বলছে না, বলে রাখি যে নির্বাচন নিয়ে একটি পক্ষ আসলে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে বা ষড়যন্ত্র হচ্ছে নির্বাচন পেছানোর। আবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন, তার যে প্রেস উইং এর যারা সদস্যরা রয়েছেন, প্রেস উপদেষ্টা আপনার যারা রয়েছেন, তারা কিন্তু বারবার বলছেন যে নির্বাচন কিন্তু পেছাবে না বা নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, সরকার বদ্ধ করবে। প্রধান উপদেষ্টা একাধিকবার বলেছেন। এখন নির্বাচনকে সামনে রেখে বা এনসিপির দাবি দাওয়াকে সামনে রেখে, যেহেতু এনসিপি গণঅভ্যুত্থানের একটি বড় স্টেক হোল্ডার এবং বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল, তার সব নেতাদেরকে নিয়ে, অধিকাংশ নেতাদের নিয়েই কিন্তু এনসিপি গঠিত হয়েছে। এবং তারা আসলে তাদের দাবির পক্ষে বা তাদেরকে এখন রাজনৈতিক দল হিসেবে ট্রিট করা হচ্ছে, তারা আসলে তাদের দাবির পক্ষে কতটা জনগণকে সাথে নিয়ে সরব হতে পারবে বা তারা কতটা প্রভাব রাখতে পারবে, এটি সময়ের অপেক্ষা, সময় বলে দিবে। একদমই তাই। সাব্বির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজন আজকে থাকার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম জাগো নিউজের স্টাফ রিপোর্টার নাহিদ সাব্বিরের সঙ্গে। এবার চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। শিক্ষকদের আন্দোলনের বিষয়ে মুখ খুলেছে বিএনপি। দলটি বলছে শিক্ষকদের ন্যায্য দাবির সাথে তারা নীতিগতভাবে একমত। শনিবার বিএনপির সহ দফতর সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাইফুর ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে এ কথা বলা হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাতে মির্জা ফখরুল ইসলাম জানান, দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সাথে নীতিগতভাবে একমত। সহজভাবে শিক্ষকদের জন্য তাদের অঙ্গীকার, মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষকদের চাকরির নিরাপত্তা, শিক্ষকদের সর্বোচ্চ সামাজিক মর্যাদা এবং তাদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি। বিবৃতিতে আরো বলা হয়, জনগণের ভোটে বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে রাষ্ট্রের আর্থিক অনুকূলতা, শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি, চাকরির স্থায়ীকরণ এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে জাতীয়করণের বিষয়ে ইতিবাচকভাবে বিবেচনার বিষয়ে বিএনপির কোনো দ্বিমত নেই। চলতি অর্থবছরে বৈদেশিক লেনদেনে প্রথম 2 মাস অর্থাৎ জুলাই আগস্টে উদ্বৃত্ত দাঁড়িয়েছে $48 কোটি, যা গেল অর্থ বছরের দ্বিগুণের বেশি। রফতানি ও রেমিটেন্সে উচ্চ প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকায় চলতি হিসেবে পরিস্থিতির উন্নতি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, প্রথম 2 মাসে প্রায় 10% আমদানি বেড়ে $1088 কোটি পণ্য দেশে এসেছে। একই সময় 11% বেড়ে রফতানি আয় হয়েছে $793 কোটি। এতে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে $296 কোটি। আগের একই সময় যা ছিল $275 কোটি। প্রথম 2 মাসে মূলধনী পণ্যের আমদানি 24.5% বেড়েছে। মধ্যবর্তী পণ্যের আমদানি বেড়েছে 8.2%। সংশ্লিষ্টরা জানান, সরকার পরিবর্তনের পর অর্থ পাচারের সুযোগ কমে এসেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ $8 বিলিয়ন বেড়ে এখন প্রায় $32 বিলিয়ন ছাড়িয়েছে। গেল সপ্তাহ জুড়ে দেশের শেয়ার বাজারে লেনদেন হওয়া যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, তার প্রায় 6 গুণ প্রতিষ্ঠানের দরপতন হয়েছে। এমন ঢালাও দরপতনে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন প্রায় 18,000 কোটি টাকা কমে গেছে। একই সঙ্গে মূল্য সূচকের বড় পতন হয়েছে। পাশাপাশি কমেছে দৈনিক গড় লেনদেনও। ডিএসসিতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 56টির স্থান হয়েছে দাম বাড়ার তালিকায়, বিপরীতে দাম কমেছে 326টির।
আর 14টির দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ দাম বাড়ার তুলনায় দাম কমার তালিকায় 5.82 গুণ বেশি প্রতিষ্ঠান রয়েছে। এমন দরপতনের পর সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসসির বাজার মূলধন দাঁড়িয়েছে 6,99,285 কোটি টাকা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল 7,17,126 কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে 17,841 কোটি টাকা বা 2.49%। আগের সপ্তাহে বাজার মূলধন কমে 7,937 কোটি টাকা বা 1.09%। বাজার মূলধন কমার পাশাপাশি ডিএসসিতে প্রধান মূল্য সূচকেরও বড় পতন হয়েছে। দীর্ঘ 13 বছর পর স্থানীয়দের উদ্যোগে নির্মিত হয়েছে পিরোজপুর সদর উপজেলার 7 নং শঙ্করপাশা ইউনিয়নের মল্লিকবাড়ি ও বাদুরা এলাকার বাদুরা খাল সংযোগ সেতু। সেতুটি ভেঙে যাওয়ার পর থেকে আশেপাশের 10টি গ্রামের প্রায় 1.5 লক্ষ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। প্রশাসনের সহযোগিতায় এলাকাবাসী নিজেদের উদ্যোগে প্রায় 12 লক্ষ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ বিরাজ করছে। এই সেতু নির্মাণের মাধ্যমে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও গতিশীল হবে বলেও আশা ব্যক্ত করেন তারা। শুক্রবার বিকেলে উৎসব মুখর পরিবেশে সেতুটির উদ্বোধন করেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ইসরাত জাহান। এই পোলটা দীর্ঘদিন যাবৎ ভাঙা ছিল। এখানের মানুষজন, সাধারণ জনগণ সবাই ভোগান্তিতে ছিল পোলটার কারণে। 10 থেকে 11 বছর এই ব্রিজটা ভাঙা, আমরা খুব অসহায়ভাবে চলাফেরা করছি। এই ব্রিজটা হওয়ার পর মানুষের মুখে এত খুশি হাসি দেখে মনে করেন আমার নিজেরও খুব খুশি লাগে। আমাদের মাদ্রাসায় আসা যাওয়া অনেক মুশকিল ছিল, এই পোলটা হয়েছে আমাদের আসা যাওয়া চলাফেরা অনেক ভালো হয়েছে আগের চেয়ে। দুই পাড়ের মানুষ এই ব্রিজটি নির্মাণের জন্য আমাকে উৎসাহ এবং সাহস জুগিয়েছেন। আপনাদের যে যতটুকু পেরেছেন আর্থিক সহায়তা করেছেন। প্রয়োজনে এলাকার মানুষের প্রয়োজনে জনগণ উদ্বুদ্ধ হয়েছে এবং তারা নিজেদের অর্থায়নে এই ব্রিজ এবং সংযোগ সড়কটি করেছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। রুশ বাহিনী পূর্ব ইউক্রেনের আরও 3 গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে বলে জানিয়েছে মস্কো। শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের সৈন্যরা পূর্ব ইউক্রেনের আরও 3টি গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে, যার মধ্যে একটি দিনিপ্রো পেট্রোভস্ক অঞ্চলে এবং 2টি উত্তর পূর্ব খার্কিভ অঞ্চলে। এগুলো রাশিয়া সীমান্তের কাছাকাছি অবস্থিত। এদিকে ইউক্রেনীয় সামরিক বাহিনী কমপক্ষে 2টি বসতিতে লড়াইয়ের কথা উল্লেখ করেছে, তবে এগুলোর মধ্যে কোনোটি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে কিনা সে বিষয়টি পরিষ্কার করেনি। যুদ্ধক্ষেত্রে উভয় পক্ষের বিবরণ স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। রুশ মন্ত্রণালয় জানিয়েছে মস্কোর সৈন্যরা দিনিপ্রো পেট্রোভস্ক অঞ্চলের প্রিভিলিয়ান নিয়ন্ত্রণ নিয়েছে। সেখানে কয়েক সপ্তাহ ধরে রুশ বাহিনী তাদের অবস্থান তৈরি করেছে। এছাড়াও কার্যত ধ্বংসপ্রাপ্ত কুপিয়ানস্ক শহরের কাছে পিশ্চান এবং রাশিয়ার সীমান্তের ঠিক ভিতরে টাইখে গ্রাম দখল করা হয়েছে। চীনের কমিউনিস্ট পার্টি দেশটির 9 জন শীর্ষ জেনারেলকে বরখাস্ত করেছে। একই সঙ্গে তাদের সামরিক বাহিনী থেকেও বরখাস্ত করা হয়েছে। দেশটিতে কয়েক দশকের মধ্যে এটাই সামরিক বাহিনীর মধ্যে অন্যতম বড় অভিযান। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মারাত্মক আর্থিক অপরাধের জন্য ওই 9 জন সন্দেহের তালিকায় ছিল। এদের বেশিরভাগই 3 তারকা জেনারেল এবং পার্টির সিদ্ধান্ত নেয়ার ফোরাম কেন্দ্রীয় কমিটির অংশ ছিলেন। এই জেনারেলদের বরখাস্তকে দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক শুদ্ধিকরণের অংশ হিসেবেও এটি হতে পারে। দেশের অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা ও নতুন সদস্যদের মধ্যে ভোটের জন্য দলটির কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ অধিবেশনের আগেই এই জেনারেলদের বরখাস্তের ঘটনা ঘটল। এই 9 জনের মধ্যে হি ওয়েডং চীনের সামরিক বাহিনীর দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা। প্রেসিডেন্ট শি জিনপিং এরপর তিনি সিএমসির চেয়ারম্যান। অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যে আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক শহরে হামলা চালিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী। এতে নিহত হয়েছেন 40 জন এবং আহত হয়েছেন আরও অন্তত 179 জন। স্পিন বোলদাক শহরটির অবস্থান আফগানিস্তান পাকিস্তান সীমান্তের কাছে।
স্পিন বোলদাকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা করিমুল্লাহ জুবাইর আগা এর বরাত দিয়ে এক প্রতিবেদনে আফগান সংবাদ মাধ্যম তোলো নিউজ জানিয়েছে, নিহত এবং আহতদের সবাই বেসামরিক এবং একটি বড় অংশই নারী ও শিশু। সীমান্তে গেল 11 অক্টোবর থেকে 14 অক্টোবর পর্যন্ত সংঘাত, হামলা পাল্টা হামলার পর 15 অক্টোবর থেকে 48 ঘন্টার যুদ্ধবিরতিতে যায় দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তানের সেনাবাহিনী। সেই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে শুক্রবার স্থানীয় সময় দুপুর 1টার দিকে। বিরতি শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যে এই হামলা চালিয়েছে পাকিস্তান। যারা বেঁচে গেছেন তারা সবাই নিন্দা জানিয়েছেন এই হামলার। পাকিস্তান ও আফগানিস্তান শুক্রবার দোহায় আলোচনা শেষ না হওয়া পর্যন্ত 48 ঘন্টার যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছে। 3 পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তা এবং একটি আফগান তালেবান সূত্র এই তথ্য জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো জানিয়েছে, এরই মধ্যে পাকিস্তানের একটি প্রতিনিধি দল দোহায় পৌঁছেছে। আফগান সীমান্তের কাছে এক প্রাণঘাতী আত্মঘাতী হামলায় 7 পাকিস্তানি সেনা নিহত এবং 13 জন আহত হওয়ার কয়েক ঘন্টা পর যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে সম্মতির কথা জানানো হয়। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর ওয়াজিরিস্তান জেলার একটি সামরিক শিবিরে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। সেখানে এক হামলাকারী বিস্ফোরক বোঝাই গাড়ি একটি সীমানা প্রাচীরে ধাক্কা দেয় এবং আরও 2 জন গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার আগে সেখানে হামলা চালানোর চেষ্টা করে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, হামলায় 6 সন্ত্রাসী নিহত হয়েছে। পরের দিনের শেষে আফগান তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ পশতু ভাষার স্থানীয় টেলিভিশন চ্যানেল আরিয়ানা নিউজকে বলেন যে কাবুল তাদের বাহিনীকে নির্দেশ দিয়েছে যতক্ষণ পর্যন্ত পাকিস্তান কোনো আক্রমণ থেকে বিরত থাকে ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতি বজায় রাখতে। Mr. Noodles, amazing taste. সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শনিবার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর 1:30টায় শুরু হয় ম্যাচটি। আফগানিস্তানের কাছে হোয়াইট ওয়াশ হওয়ার পর মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন টাইগাররা এই সিরিজ জিতে আত্মবিশ্বাস ফেরাতে বদ্ধপরিকর। এই ম্যাচটি দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফিরলেন সৌম্য। অভিষেক হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনের। যদিও বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ দুই দলই যেন হারছে এক অজানা গন্তব্যে। সাম্প্রতিক সময় একের পর এক হার দুই দলকেই যেন পর্যদুস্ত করে দিয়েছে। আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ জয় করেছে বাংলাদেশ, এটা যেমন ঠিক তেমনি ওয়ানডে সিরিজে পুরোপুরি নাকানি চোবানি খেয়েছে মেহেদী হাসান মিরাজের দল। 2 ম্যাচেই অল আউট হয়েছে 30-এর নিচে কম ওভার খেলে। শুধু তাই নয়, গেল কয়েক বছর ওয়ানডেতে বেশ বাজে খেলছে বাংলাদেশ। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের একটি দল আরব আমিরাতে নেপালের কাছে পর্যন্ত সিরিজ হেরেছে। তার আগেও পাকিস্তান অস্ট্রেলিয়ার কাছে খুব বাজেভাবে সিরিজ হেরেছে। আর মূল দলটি সম্প্রতি ভারতের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হয়ে এসেছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জুলাই সনদে স্বাক্ষর করেনি এনসিপি, সংশয় কাটলো না তৈরি হলো নতুন সংকট। সনদ স্বাক্ষর নিয়ে উঠছে নানা প্রশ্ন। শিক্ষকদের আন্দোলন নিয়ে বিবৃতি, শিক্ষকদের ন্যায্য দাবির সাথে নীতিগতভাবে একমত পোষণ বিএনপির। রফতানি রেমিটেন্সে উচ্চ প্রবৃদ্ধি, শেয়ার বাজারে ঢালাও দরপতনে বাজার মূলধন কমল 18,000 কোটি টাকা। পাকিস্তানি বিমান বাহিনীর অভিযানে কান্দাহারে নিহত 40, যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি পাকিস্তান আফগানিস্তান। এবং বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। অঙ্কনের অভিষেক, পরাজয়ের বৃত্ত ভাঙার লক্ষ্য দুই দলের। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশ জুড়ে সংবাদ।
প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।